কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে আমাদের মেদিনীপুরের প্রচণ্ড পরিমাণে যে জলস্তর বেড়ে গিয়েছে, সে বেড়ে গিয়ে আমন ধানের যে নতুন চারা রোপণ করা হয়েছিল সেই চারাগুলোর কি পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আজকে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো। তো এই রকম পরিস্থিতি হলে আপনাদের এরিয়ায় বা আপনাদের যদি উঁচু ডাঙা জমি হয় তাহলে এই সমস্যা হবে না, কিন্তু আমাদের মতন যদি এরকম নিচু জায়গা হয় যেখানে প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাতের জল যদি ওভার হয়ে এই তলার বা রোয়ার উপর দিয়ে যায় তাহলে কি অবস্থা, এই অবস্থায় কি করতে হবে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই আমন ধানের মরশুমে আজকে শ্রাবণ মাসে প্রায় 5-6 তারিখ হতে গেল। এই সময় তো আমন ধান রোয়া হয়, যেটা হচ্ছে MTU 7029। তো শ্রাবণ মাসে যত তাড়াতাড়ি আপনি এই ধান রোপণ করবেন আপনার ফলন ততই বেশি বৃদ্ধি পাবে। কিন্তু প্রকৃতির সঙ্গে কে পারবে, এই মানে প্রকৃতির খামখেয়ালিপনার মধ্যেই আমাদেরকে এই চাষবাস করতে হয়। কিন্তু এই অতিবৃষ্টির কারণে এই আমন ধানের নতুন রোপণ করা চারাগুলির কি অবস্থা এবং এই অবস্থা থেকে কীভাবে আপনি সেগুলোকে পুনরুদ্ধার করবেন সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, এই যে আমার পেছনের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে জমিগুলো, এগুলোই সব নতুন চারা রোপণ করা হয়েছিল। আজকে এই চারাগুলোর বয়স হচ্ছে 6 দিন থেকে 7 দিন রোপণ করা হয়েছে, কিন্তু এর ওপরে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে উপর থেকে জল নেমে এসে কি হয়েছে না, এগুলো উপর দিয়ে পুরো আল ঝাঁপিয়ে জল উপর দিয়ে বয়ে গিয়েছে। সেই জন্যে পুরো এই নতুন চারাগুলি পুরো একদম জলের সঙ্গে লেপে গিয়েছে। দিয়ে এই চারাগুলি এখন উঠতে অনেক সময় লাগবে। তো আপনার করণীয় কি, যে প্রথমে হচ্ছে এই জমির সমস্ত জলকে এখান থেকে বের করে দিতে হবে এবং এই চারাগুলোকে সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। জমির মধ্যে এই যে জল আছে এই সমস্ত জলকে জমি থেকে বের করে দিতে হবে, পুরো গোড়া শুকনো রাখতে হবে। শুকনো রাখলে কি হবে, এই চারা রোপণগুলো আবার তার সতেজ হওয়ার সময় পাবে। কিন্তু জলের মধ্যে যদি ডুবে থাকে তাহলে কি হবে না, এই চারাগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং 2-4 দিন যদি একটানা জলের নিচে ডুবে থাকে তাহলে তো পচবে অবশ্যই। কিন্তু এই MTU 7029 যেটা আমাদের এই সময় চাষ করা হয়, এই ধানের হচ্ছে কি না, মেন বৈশিষ্ট্য হচ্ছে না, এই ধানের এই যে MTU 7029 এই ধানটার কিন্তু প্রচুর পরিমাণে আর জীবন আছে। এরা হচ্ছে প্রচুর পরিমাণে জল এবং প্রচুর পরিমাণে খরাও সহ্য করতে পারে, তাই জলে ডুবে থাকলেও এই ধান সহজে পচে না। কিন্তু এই সময় যদি কোনো হাইলিং ধান এতদিন জলের তলায় ডুবে থাকে তাহলে সেই হাইলিং ধান একদম নষ্ট হয়ে যাবে। কিভাবে সেই হাইলিং ধানগুলো যেগুলো হচ্ছে 4786 বা 1010 এই জাতীয় যে ধানগুলো আছে সেইগুলো কিন্তু এত প্রবল বর্ষণ বা এত খরা সহ্য করতে পারে না। সেই ধানগুলো চারাগুলো আপনাকে দেখাবো, এখানে চাষ করার জন্যে বীজ করার জন্য অনেকে তলা ফেলেছে, সেগুলোও দেখাবো। কিন্তু এই অবস্থায় এই ধানগুলো কী করতে হবে, জমি থেকে সমস্ত জল বের করে দিতে হবে। বের করে দিয়ে জমিটাকে পুরো শুকনো করে দিতে হবে। আবার আস্তে আস্তে যদি ঝিরিঝিরি করে বৃষ্টি হয় তাহলে এই জমির ধানের পাতায় যে পলিগুলো পড়েছে সেগুলো ধোয়া হয়ে যে সেগুলো আরও তাড়াতাড়ি রিকভারি হতে পারে। কিন্তু যদি অতি প্রবল এরকম রোদের তাপ হয় তাহলে কিন্তু এই পাতাগুলোর মধ্যে যে পলিগুলো পড়েছে সেগুলো তাপ তৈরি করে কী হয় না, পাতাগুলোকে জ্বলিয়ে দেয়, নষ্ট হয়ে যায়। তখন জ্বলে যাওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু ঝিরিঝিরি আকারে যদি বৃষ্টি হয় তাহলে কী হয়, পাতার পলিগুলো ধোয়া হয়ে যায়। এই যে এরকম এই দেখুন, এগুলো জলের তলায় ডুবে আছে, এগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আরও যদি জলের তলায় থাকে তাহলে এগুলো পচে যেতে পারে। আর অতিবৃষ্টির কারণে জলের যে প্রবাহ হয়েছিল সেই প্রবাহের সঙ্গে এইগুলো উঠে আসছে, এগুলোকে পরিষ্কার করে দিতে হবে জমি থেকে। দেখুন, এর গোড়ায় যে ধান গাছগুলো এখনও আছে, এই যে এগুলো জল কমাতে হবে, কমলে এগুলো আবার নতুন করে সতেজ হওয়ার চেষ্টা করবে। সমস্ত গাছ হয়তো রিকভারি হবে না, কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে। আমন ধানের MTU 7029 প্রচুর জান। দেখুন, দুটো পাশাপাশি ধানের তলা। এটা হচ্ছে হাই ইল্ডিং সিড 4786, এটা বীজ ধান করার জন্য এখানে চাষিরা তলা ফেলেছিল। আর সামনেরটা হচ্ছে MTU 7029। দুটো গাছের যে
তোফাত সেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা কতটা নরম এবং কতটা শৌখিন জাতের ধান। একটু জল বৃষ্টি উপর দিয়ে গেছে, তার জন্য এই তলাটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ওইটা কতটা টিপশক্ত গাছ, যার উপর দিয়ে জল বয়ে গিয়েছে, ওই গাছটা ঠিক আছে, কিন্তু এই গাছটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 3 দিন ধরে এই বীজতলাগুলো জলের তলায় ডুবে আছে অতি ভারী বর্ষণের ফলে। কিন্তু এই চারাগুলোকে মেন জমিতে যখন রোপণ করা হবে, যাবে কি না জানি না। বীজগুলোর অবস্থা খুবই শোচনীয় অবস্থা হয়ে গিয়েছে। অতি বৃষ্টির কারণে এত জল এখানে দাঁড়িয়েছিল যে জলকে কাটানোর কোনো উপায় ছিল না। কিন্তু এইগুলো হাই ইল্ডিং সিড ছিল, আর এইগুলো হচ্ছে MTU 7029। এগুলো অনেক টিপশক্ত গাছ, দেখতেই পাচ্ছেন, এগুলোর কোনো অসুবিধা নেই। কিন্তু হাই ইল্ডিংগুলো এইগুলোর রোপণ করার কষ্ট আছে, অবস্থা খুবই খারাপের। আর এইগুলো রোপণ করা হয়েছিল প্রায় 4-5 দিন হয়ে গেল এই বীজগুলোকে রোপণ করা হয়েছিল। এইভাবে সমস্ত জমির জলকে বের করে দিতে হবে, পুরো জমিটাকে শুকনো করতে হবে। তাহলে যদি এই চারাগুলো আবার সতেজ হয়ে বেড়ে উঠবে। না হলে এই রোদের তাপে আর এই জলগুলো গরম হলে এই চারাগুলো একদম সিদ্ধ হয়ে জলের তাপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই সমস্ত জলকে আপনার ঘাই কাটিয়ে বের করে দিতে হবে। তা না হলে কিন্তু এই সমস্ত চারাগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকিয়ে দিলে জমিটাকে চারাগুলো আবার আস্তে আস্তে বেড়ে উঠবে। কারণ এই আমন ধানের এই MTU 7029-এর খুবই টিপশক্ত গাছ, এগুলো খুব সহজে মরে না। দেখতেই পাচ্ছেন কীভাবে এখনও জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। পুরো গাছগুলো লেপ্টে গিয়েছে। যত জল হিট হবে এই গাছগুলো কিন্তু তত এই রোদের তাপে জলটা গরম হলেই পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতন হবে, দিয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই জলগুলোকে বের করে দিয়ে তারপর কয়েকদিন পরে যখন একটু গা চারা দিয়ে উঠবে, তখন হালকা করে নাইট্রোজেন স্প্রে করতে হবে।